ফাহিমার রুমে বসে আছি। ফাহিমা এবার ক্লাস 10-এ পড়ে, আমি ওর টিউটর। ক্লাস 9 থেকে আমি ফাহিমার টিউশনি করাচ্ছি। ফাহিমা বসে বসে মুখে কলম নিয়ে কামড়াকামড়ি করছে। আমি ইংলিশ বই হাতে নিয়ে খুলতেই বইয়ের পৃষ্ঠায় লেখা দেখি, আই লাভ ইউ স্যার। লেখাটা দেখে আমি ফাহিমার দিকে তাকিয়ে দেখি ফাহিমা মিটমিট করে হাসছে। আমি রাগে লুক নিয়ে ফাহিমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলি, এসব কি? হ্যাঁ, কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? কি লিখে রেখেছো বইয়ের মধ্যে? স্কুলে কি লেখাপড়া করতে যাও নাকি প্রেম করতে? আমি তোমার আব্বু আম্মুকে এখনই বলছি, ওয়েট। বলেই আমি ফাহিমার আব্বু আম্মুকে ডাকতে গেলে তার আগেই ফাহিমা বলে, ভুলেও এই কাজটা করবেন না স্যার। আব্বু আম্মুকে আপনি ডাকলে আমি বলবো আপনি আমাকে প্রপোজ করেছেন, আর আমি রাজি হইনি বলে বইয়ের মধ্যে এসব লিখে রেখেছেন। ফাহিমার কথা শুনে আমি মুখে হাত দিয়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি ডেঞ্জারাস আর ফাজিল মেয়ে! তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারবে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার স্যার, এটা জানেন তো? ফাহিমা, বড্ড বেশি হয়ে যাচ্ছে। ভুলে যেও না আমি তোমার টিচার। কোচোর টিচার, আমি আপনাকে ওটা করি যেটা বইয়ে লেখা আছে। মুখে কি ভাষা! নাক টিপলে এখনো দুধ বের হবে, আর উনি আসছে আমাকে প্রপোজ করতে। তোমার থেকে আমি 10 বছরের বড়, জানো তুমি? বয়স কোনো ব্যাপারই না স্যার। আমার আব্বু আমার আম্মুর থেকে 9 বছরের বড়। সব কথা আগে থেকে রেডি করে রেখেছো। এখন এসব ফালতু চিন্তা মাথা থেকে বের করে পড়তে বসো। আর কিছুদিন পর তোমার ফাইনাল এক্সাম। আমি পড়বো না, আগে আপনি বলুন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আমি ভালো করে পড়বো। মাথায় কি শয়তান চাপে, নাকি পুরো বডিটাই শয়তান লড়াচড়া করছে? হ্যাঁ, পড়ো চুপচাপ। আমার ধমক শুনে ফাহিমা কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, আপনি খুব পচা, আমাকে একটুও ভালোবাসেন না, শুধু বকেন। আপনি অনেক পচা। এবার কিন্তু তুমি বেয়াদবি করছো আমার সাথে। আমি কিন্তু সত্যি সত্যি তোমার আব্বু আম্মুকে ডাকবো। আমি চোখের পানি মুছে নাক টানতে টানতে বই নিয়ে বসি। স্যার আমাকে পড়াতে থাকে। আচ্ছা আপনারাই বলুন তো, চোখের সামনে একটা চকলেটের মতো ছেলে থাকলে প্রেম না করে কেউ পড়ে? চলুন এই ফাঁকে একটু পরিচয় পর্বটা শেষ করে নিই। আমি ফাহিমা রহমান, আব্বু আমিনুল রহমান একজন সরকারি চাকুরিজীবী, আর আম্মু ফাতেমা রহমান একজন গৃহিণী। আর একটু আগে যে আমাকে বকলো সে আমার টিউটর। আমাদের বাসায় থেকেই এবার মাস্টার্স পড়ছে, আর আমাকেও পড়ায়। 1 ঘন্টা পড়ানোর পর স্যার তার রুমে চলে যায়। আমি নিচে এসে আম্মুর পাশে সোফায় বসে পড়ি। নিজের রুমে এসে বসে আছি। কিছুদিন পর এক্সাম আছে, তাই বই নিয়ে পড়তে থাকি। হঠাৎ রুমে ফাহিমা এসে আমার সামনে দাঁড়িয়ে হাতের মধ্যে ওড়না নিয়ে মোচড়ামোচড়ি করছে। কি হয়েছে, এমন করছো কেন? আপনাকে আম্মু ডাকছে স্যার খাবার জন্য। তো সেটা ভালো করে বললেই তো হয়, এমন মোচড়ামোচড়ি করছো কেন? আপনি আমার সামনে আসলেই আমার না কেমন কেমন লজ্জা লাগে। আজ 2 বছর হচ্ছে আমি তোমাকে পড়াচ্ছি, হঠাৎ করে এত লজ্জা করছে কেন? এখন আমি বড় হয়েছি না, আর আপনাকে আমি এখন পছন্দ করি, তাই আপনার সামনে আসলে লজ্জা করে। একটা কানের নিচে দিলে এসব ভূত মাথা থেকে নেমে যাবে। এখন সংসেজে না থেকে যাও, আমি আসছি। ফাহিমা আমাকে বকতে বকতে চলে যায়। আমি বই রেখে নিচে চলে আসি। নিচে আসতেই আন্টি বলে, এসো বাবা, বসে পড়ো। রাত তো অনেক হয়ে গেছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। কাল তো আবার ফাহিমাকে নিয়ে খুব তাড়াতাড়ি স্কুলে যাবে। তাড়াতাড়ি কেন যাব আন্টি? আরে স্যার, আপনি ভুলে গেছেন আমি যে না আপনাকে, আমার কাল সকালে স্কুলে কোচিং আছে, এর মধ্যে ভুলে গেলেন? কি মিথ্যুক মেয়ে রে বাবা, আমাকে না বলেও এখন বলেছে। আচ্ছা হয়েছে, ছেলেটা লেখাপড়া করে আবার তোর মতো ফাজিল মেয়েকে পড়াতে হয়, এত কিছু মনে থাকে? আচ্ছা বাবা, এখন খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে গেছে। আর কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমি উঠে রুমে চলে আসি। দরজা বন্ধ করতে গেলে ফাহিমা এসে দরজায় হাত রাখে। আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে। এসব কি হচ্ছে? হ্যাঁ,
সব সময় এত বকেন কেন আমাকে? একটু মিষ্টি করে কথা বললে কি হয়? আমি মিষ্টির দোকানদার নই। মিষ্টি কথা শুনতে হলে মিষ্টির দোকানে যাও। আর রাত অনেক হয়েছে, এবার যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমাতে যাবই তো। আমার প্রশ্নের উত্তরটা দিলেন না তো স্যার। কোন প্রশ্নের উত্তর? ওই যে বইয়ের মধ্যে লিখে রেখেছিলাম। এক থাপ্পড় দিয়ে মুখের 31টা দাঁত ফেলে দেব। সবাই বলে 32টা দাঁত ফেলে দিবে, আপনি 31টা কেন? কারণ তোমার একটা দাঁত তো ইঁদুরে নিয়ে গিয়েছে। এখন যাও, নয়তো সত্যি সত্যি একটা দেব। শয়তান স্যার আপনি, ভালোবাসা বোঝে না। তারপর ফাহিমা আমাকে ভেঙচি কেটে চলে যায়। মেয়েটি অনেক ফাজিল। তারপর আমি দরজা বন্ধ করে কিছু সময় পরে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রাকিব স্যারকে নিয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। এত তাড়াতাড়ি আসলে কেন? আর এত সকালে কিসের কোচিং তোমার? কোচিং করতে তো আসিনি এখন। তাহলে কেন এসেছো এত সকালে? আপনার সাথে কিছু সময় ঘুরবো তাই। ফাজলামো পেয়েছো তুমি? ফাহিমা, আমি তোমাকে এখনো বলছি, মাথা থেকে এইসব পাগলামি বের করে দাও, লেখাপড়ায় মন দাও। তোমাকে নিয়ে তোমার আব্বু আম্মুর অনেক স্বপ্ন, তাদের স্বপ্নগুলো এভাবে নষ্ট করো না। আর আপনাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছি তার কি হবে? আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আর তাছাড়া আমি তো এখনই বিয়ে করতে চাইছি না। আমি এসএসসি পাশ করব, তারপর ইন্টার অনার্স করব, তারপর আমরা বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ফালতু কথা না বলে যাও। তোমার স্কুলে চলে এসেছি, আর 30 মিনিট পর তোমার কোচিং শুরু হবে। বলেই স্যার আমাকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে হেঁটে চলে যায়। আমি বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। যতক্ষণ স্যারকে দেখা যায় তাকিয়ে থাকি। স্যার চোখের আড়াল হতেই আমি স্কুলের ভিতরে চলে আসি। কিছু সময় এদিক সেদিক ঘুরে ভার্সিটিতে চলে আসি। কয়েকটা ক্লাস করে ভার্সিটি থেকে বের হয়ে হাঁটতে থাকি। ফাহিমার স্কুলের সামনে দিয়ে যাবার সময় দেখি ফাহিমা ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে হাঁটতে থাকি। স্যারকে দেখে দুষ্টুমি করতে ইচ্ছে হলো, তাই দুষ্টুমি করে গান গাইতে থাকি। চ্যাংরা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না চ্যাংরা গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। বান্ধবীরা হাসতে থাকে। রাকিব স্যার আমার দিকে একবার রাগি লুকে তাকিয়ে চলে যায়। আমি বান্ধবীদের সাথে আরও কিছু সময় দুষ্টুমি করে ক্লাসে চলে আসি। বাসায় এসে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দেয়। আমি বাসার ভিতরে এসে সোজা নিজের রুমে চলে আসি। কিছু সময় রেস্ট করে গোসল করে চেঞ্জ করে নিচে চলে আসি। রাকি, বাবা আসো, আমি খাবার দিচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। তোমার নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। আমি কিছু না বলে ডাইনিংয়ে এসে বসে আছি। আন্টি খাবার সার্ভ করে দিলে আমি খেতে থাকি। আন্টি আমার পাশে বসে বলে, ফাহিমা ঠিকমতো পড়ে তো বাবা? দুষ্টুমি করে না তো পড়ানোর সময়? কোনো দুষ্টুমি করে না আন্টি, ঠিক মতোই পড়াচ্ছি আমি। আর আপনি কোনো চিন্তা করবেন না, ফাহিমাকে আমি ঠিক মতোই পড়াচ্ছি। তুমি এই বাসায় আসার পর থেকে ফাহিমা লেখাপড়া ঠিক মতো করছে, এখন রেজাল্টও ভালো হচ্ছে। আন্টির সাথে আরও টুকটাক কথা বলতে বলতে খাবার খেয়ে নেই। এরপর উঠে রুমে চলে আসি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে খুব ঘুম পাচ্ছে, তাই চুপচাপ শুয়ে পড়ি। স্কুল ছুটি হলে বাসায় চলে আসি। বাসায় এসে চেঞ্জ করে খাবার খেয়ে স্যারের রুমে এসে দেখি টেবিলে বসে পড়ছে। আসবো স্যার? এসই তো পড়েছ, আর বাকি আছে কি? এমন করে কেন কথা বলেন? কেন? ভালো করে পড়লেই তো হয়। আচ্ছা হয়েছে, এখন আসো। আর কি বলবে বলে চলে যাও, আমার পড়তে হবে। এত লেখাপড়া করে কি আইনস্টাইন হবেন নাকি? মাঝে মাঝে একটু ঘুরতেও যেতে হয়, তাহলে মন ফ্রেশ হয়। আমার এত মন ফ্রেশ করার প্রয়োজন নেই, বড্ড বেশি পাকা হয়ে যাচ্ছ। স্কুলের স্যাররা কি এইসব শিক্ষা দেয়, নাকি লেখাপড়াও শিখায়? এসব শিক্ষাতে হয় না। আমি কি ছোট বাচ্চা নাকি? আমি সবই বুঝি। বেশি বোঝা হয়ে গেছে।
যাও, এখন আমাকে পড়তে দাও। আমি কিছু না বলে চুপচাপ স্যারের রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। রাত 11টা। ছাদে এসে দেখি কেউ দাঁড়িয়ে আছে, উল্টো দিকে ঘুরে আছে, তাই বুঝতে পারছি না কে কে ওখানে। ফাহিমার কণ্ঠ শুনে পিছনে ঘুরে দেখি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এত রাতে তুমি ছাদে কেন? ঘুম আসছিল না তাই। আপনি এত রাতে এখানে কেন? এমনি অনেকটা সময় পড়েছি, তাই ক্লান্ত লাগছিল আর সেজন্য ছাদে এসেছি। রাত অনেক হয়ে গিয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলেই আমি নিচে চলে আসতে গেলে ফাহিমা আমার হাত ধরে। আমি ফাহিমার দিকে তাকিয়ে বলি, কি করছো তুমি? হাত ছাড়ো আমার। কি সমস্যা আপনার? আপনাকে এতটা ভালোবাসি আর আপনি আমাকে সবসময় ইগনোর করেন। আমাকে ভালোবাসতে কি সমস্যা আপনার? আমি ফাহিমার থেকে আমার হাত ছাড়িয়ে বলি, ভালোবাসা ইতিহাস জানো না। দেবদাসে চোখের জল আর পার্বতীর বুক ফাটা কান্না শিখিয়ে দিয়েছে ভালোবাসা কতটা সর্বনাশ। দুজনার দুটি মন জলে পড়ে হয়েছিল ছারখার। পূরণ হয় তাদের মনের আশা। তাই জেনে শুনে তোমাকেও আঘাত দিতে পারবো না, আর নিজেও আঘাত পেতে দিতে পারবো না। আর সিনেমার মতো মুখ ভরা হাসি আনি আমার জীবন নতুন করে চন্দ্রমুখী ফিরেও আসবে না। নীরবে সবাই দেখবে, কিন্তু কেউ সান্ত্বনা দিতে আসবে না। ভিতরে বয়ে শুধু ব্যথারে ঢেউ। আমার সেই দুঃখের বাকি কেউ হবে না। নিজেকে বিরহের আগুনে পুরাতে পারবো না। পারোর মুখে শুনুনি দেবদাসের মরণ যন্ত্রণা। দেবদা দেব বলে পার্বতী করুণ কান্না। নীরবে দেখেছে সবাই, দেখেছে এই পৃথিবী। পূরণ হয়নি ওদের মনের দাবি। ভালোবাসায় সুখ নেই, আছে শুধু বেদনা। তাই জেনে শুনে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্টের সাগরে ভাসতে পারবো না। ফিরে যাও তুমি। আমি দেবদাসের মতো মরতে চাই না, আর তুমিও পারবে না পার্বতীর কষ্ট সহ্য করতে। সবার ভালোবাসা কি অপূর্ণ থাকে? ভালোবেসে বিয়ে করে অনেকেই তো সুখে সংসার করছে। সবার আর আমার মাঝে অনেক ব্যবধান ফাহিমা। আমার না আছে ঘর, না আছে কোনো পরিচয়। তোমাদের বাসা থেকে বের করে দিলে কোথায় যাব সেটা আমি নিজেও জানি না। আমার টাকা পয়সা ঘরবাড়ি কিছুই চাই না, শুধুই আপনাকে চাই। এসব ফিল্মি ডায়লগ বন্ধ করো। বাস্তবতার কাছে এসব ডায়লগ মূল্যহীন। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আর যদি তুমি এই নিয়ে আমার সাথে জোরাজুরি করো, তাহলে আমি তোমাদের বাসা থেকে চলে যেতে বাধ্য হব। আমি রাকিব স্যারের কথা শুনে পাথর হয়ে দাঁড়িয়ে আছি। উনি আর কিছু না বলে চলে যায়। আমি সেখানেই বসে নীরবে চোখের পানি ফেলতে থাকি। কিছু সময় পর চোখের পানি মুছে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসি নাস্তা করতে। ফাহিমা চুপচাপ নাস্তা করছে, আমার দিকে আজকে একবারও তাকায়নি। আমিও চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসি। ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে এসে দেখি ফাহিমা বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আমিও বাসা থেকে বের হয়ে ফাহিমার সামনে এসে বলি, কি হলো, আজকে একা একাই যাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো তোমাকে তোমার স্কুলে দিয়েই যাব। আমার কারো প্রয়োজন নেই, আমি একা একা যেতে পারি। আপনার রাস্তায় আপনি চান। সবসময় তো আমি তোমাকে তোমার স্কুলে পৌঁছে দেই, তাহলে আজকে হঠাৎ কি হলো? এতদিন বুঝিনি, তবে আজ বুঝতে পেরেছি আমি যাকে আপন ভেবেছি সে আপন নয়। আপনাকে অনেক বিরক্ত করেছি, তবে আর কখনো বিরক্ত করব না। বলেই ফাহিমা চলে যায়। আমি সেখানে বোকার মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এতটা পরিবর্তন? যাক, ভালোই হয়েছে। মাথা থেকে ভালোবাসার ভূতটা গেছে মনে হয়। তারপর আমি হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে আসি। স্কুলে এসে সোজা ক্লাসে চলে আসি। আর আপনার পিছনে ভালোবাসি ভালোবাসি বলে ঘুরবো না স্যার। আপনি যখন আমাকে ভালোবাসেন না, আমি শুধু আপনার পিছনে কেন ঘুরবো? মনে মনে ঠিক করি তার সাথে আর পড়া ছাড়া কোনো কথাই বলবো না। কিছু সময় পর স্যার ক্লাসে আসলে ক্লাসে মনোযোগী হই। রাত 9টা। ফাহিমাকে পড়াচ্ছি। ও চুপচাপ পড়ছে। প্রতিদিনের মতো আজ কোনো দুষ্টামি করছে না। কিছু না বলে আমিও চুপচাপ পড়তে থাকি।
পড়ানো শেষ হলে আমি নিজের রুমে চলে আসি। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় 6 মাস। ফাহিমার এসএসসি শেষ হয়ে গিয়েছে, আমারও মাস্টার্সের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে। এই 6 মাসে ফাহিমা আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। আমি নিজে থেকেও কথা বলতে গেলে আমাকে এড়িয়ে গিয়েছে সবসময়। দুপুরের খাবারের সময় হঠাৎ নিচে আসতে গেলে আন্টি আর ফাহিমার কথা শুনে দাঁড়িয়ে যাই। ফাহিমা, গিয়ে রাকিবকে খেতে ডেকে নিয়ে আয়। আমি পারবো না, ক্ষুধা লাগলে নিজেই আসবে, আমি ডাকতে যেতে পারবো না। কিছুদিন থেকে লক্ষ্য করছি তুই রাকিবের সাথে কেমন ব্যবহার করছিস। সত্যি করে বলতে কি হয়েছে? রাকিব কি তোকে কিছু বলেছে? কিছুই হয়নি আম্মু, আমার ভালো লাগছে না ডাকতে, তাই যাব না। বারবার এক কথা কেন বলছো? বলেই আমি চেয়ার থেকে উঠে ওপরে আসতে গেলে দেখি স্যার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখেই তার রুমে চলে যায়। আমি নিচে না থেকে সোজা নিজের রুমে চলে আসি। ভালোবাসি বলেছিলাম, এমন কিছু বলিনি যার জন্যে উনি এত বড় একটা কথা বলতে পারে। বাসা থেকে চলে যাবার কথা বলে, ঠিক আছে যাক চলে, আমি আর ওনার পিছনে পিছনে ঘুরি না, নিজেকে মানিয়ে নিয়েছি। রুমে এসে দরজা বন্ধ করে ব্যাগে নিজের সব জামাকাপড় ভরে নেই। এই বাসায় আর থাকতে ইচ্ছে করছে না। ফাহিমার এত অবহেলা নিতে পারছি না। ও আমাকে বুঝতে চায়নি কখনো। ব্যাগে সব কিছু ভরে একটা চিরকুট লিখলাম ফাহিমার জন্য। ফাহিমা, আমি চলে যাচ্ছি, তাও সারা জীবনের জন্য তোমাদের বাসা থেকে। তোমার এত অবহেলা আমি আর নিতে পারছি না। তুমি কখনো আমাকে বোঝোনি, হয়তো বোঝার চেষ্টাও করোনি। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার অবস্থান সেটা আমাকে বলতে দেয়নি। আর তুমি যখন আমাকে তোমার মনের কথা বললে, তুমি তখন আবেগের মাঝে ছিলে। তোমার সামনে এক্সাম ছিল, তাই তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তুমি ইন্টার শেষ করার পর তোমাকে ভালোবাসি বলেই আপন করে নেব। কিন্তু তোমার ভালোবাসা আমার জন্য এখন ঘৃণায় পরিণত হয়ে গিয়েছে। তোমার চোখে আমার জন্য এত ঘৃণা নিয়ে তোমার সামনে থাকা আর সম্ভব হলো না, তাই চলে গেলাম তোমার ঘৃণাকে সাথে করে নিয়ে। ভালো থেকো তুমি। চিরকুট ভাঁজ করে ফাহিমার থেকে আনা একটা বইয়ের মধ্যে ভরে ফাহিমার দরজার সামনে রেখে রুমে এসে ব্যাগ নিয়ে নিচে আসতেই আন্টি আমার কাঁধে ব্যাগ দেখে বলে, এ কি বাবা, তোমার কাঁধে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ তুমি? আমার এক্সাম তো শেষ আন্টি, শহরে গিয়ে এবার একটা জবের চেষ্টা করব। আপনাদের কথা সারা জীবন মনে থাকবে। এই 2 বছরে বাবা মায়ের ভালোবাসা আপনাদের থেকেই পেয়েছি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। এই দুপুরবেলা তুমি চলে যাবে? আর আগে তো কিছু বললে না। আসলে আন্টি, কিছুক্ষণ আগেই বড় ভাই কল করে বলল যে আজকের মধ্যে চলে যেতে। কাল সকালে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে খাবার খেয়ে তারপর যাও। বাসের টিকিট কাটা হয়ে গিয়েছে আন্টি, আর 5 মিনিট পরেই বাস ছেড়ে দিবে। চাকরি পেলে একদিন এসে খাবো। তুমি না খেয়ে চলে যাবে তাই বলে? বাস ছেড়ে দিবে, কিছু করারও তো নেই। আচ্ছা যাও, তবে আমাকে কিন্তু কল করবে। আমি ঠিক আছে বলে আন্টিকে সালাম করে বাসা থেকে বের হয়ে চলে যাই। আন্টিকে বলা সব কথাই মিথ্যা। গ্রামের বাড়িতে চলে যাব। ছোট থেকে যেখানে বড় হয়েছি, সেখানে যার কাছে বড় হয়েছি সে আমার নামে তার কিছু জমি লিখে দিয়েছে। আমি জমিগুলো এতদিন বর্গা চাষ করার জন্য দিয়েছিলাম। হাঁটতে হাঁটতে বাস স্টেশনে চলে আসি। টিকিট কেটে বাসে উঠে বসি। কিছু সময়ের মধ্যে বাস ছেড়ে দেয়। চোখ বন্ধ করে বসে আছি। কিছু সময় পর রুম থেকে হবার জন্যে দরজা খুলে হাঁটতে গেলে দেখি দরজার সামনে আমার বই পড়ে আছে। বই হাতে নিয়ে দেখি ভেতরে কিছু রাখা আছে। বই খুলে দেখি একটা চিরকুট। চিরকুট পড়ে দৌড়ে স্যারের রুমে এসে দেখি স্যার নেই, আর তার কোনো জামা কাপড়ও নেই। দৌড়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু স্যার কোথায়? রাকিব তো একটু আগে চলে গেল। ওর কোনো বড় ভাই কল করে বলেছে কালকে ইন্টারভিউ আছে, চাকরির জন্য শহরে গেছে। মিথ্যে কথা সব আম্মু, স্যার আমার জন্য চলে গেছে। তোর জন্য মানে? কি বলছিস তুই? আমি আম্মুকে সেই রাতের কথা বলি, আর আজকে লেখা তার চিরকুট দেখাই। সব শুনে আম্মু আমার দিকে তাকিয়ে আছে। আম্মু তুমি স্যারকে এনে দাও, আমি ওনাকে বুঝতে পারিনি।
এখন তো চলে গেছে, তুই এত কথা আমাকে আগে কেন বলিসনি? রাকিবের মতো ছেলেকে মানতে আমার কোনো সমস্যাই ছিল না। ওর মতো ভালো মনের মানুষ আজকাল পাওয়া যায় না। আমি কিছু না বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাস স্টেশনে চলে আসি। এসে দেখি স্যার কোথাও নেই। টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে জানতে পারি অনেকক্ষণ আগে বাস ছেড়ে দিয়েছে। আমি রাকিব স্যারের একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করি কোথাকার টিকিট কেটেছে উনি জানে কি না। টিকিট কাউন্টারের লোকটা বলে কত মানুষ টিকিট কাটে, মনে রাখা সম্ভব নয়। একটা বেঞ্চে বসে কান্না করতে থাকি। কান্না করতে করতে বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে অনেক সময় কান্না করি। আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদিস না মা, দেখবি রাকিব ঠিক চলে আসবে। তুই রাকিবকে কল করেছিলি? না আম্মু, মনে ছিল না কল করতে, আমি এখনই কল করছি বলেই আমি মোবাইল বের করে কল করি। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলে, আপনি যে নাম্বারে কল করেছেন সেটা এখন বন্ধ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। আমি এটা শুনে আরও বেশি কান্না করতে থাকি। বাস গন্তব্যে এসে সন্ধ্যার সময় পৌঁছায়। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে আসি আমার গ্রামে, মুন্সিগঞ্জের আধারা গ্রাম। রিক্সা ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে বাসার কাছে চলে আসি। পুরো বাসা ময়লা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। আর এদিকে ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ব্যাগ রেখে একটা দোকানে এসে হালকা কিছু খেয়ে বাসায় এসে লেগে পড়লাম পরিষ্কার করতে। পরিষ্কার করতে করতে রাত 10টা বেজে যায়। গোসল করে দোকানে এসে 1 কেজি চাল আর কয়েকটা ডিম নিয়ে বাসায় চলে আসি। অতঃপর রান্না শেষ করে খাবার খেয়ে শুয়ে পড়ি। খুব ক্লান্ত লাগছে। এত পথ জার্নি করে এসে বাসায় এত কাজ করার পর শরীর আর চলছেই না। বিছানায় পিঠ লাগাতেই ঘুমিয়ে যাই। রাকিব স্যারের রুমে বসে কান্না করছি। মানুষটা কাছে থাকতে বুঝতে পারিনি তার ভালোবাসা। আর একবার ফিরে আসুন রাকিব, আর কখনো আপনাকে কষ্ট দিব না। কোথায় গেলে আপনাকে পাবো জানি না। কি হবে ফাহিমা আর রাকিবের ভবিষ্যতে? ফাহিমা কি আবার ফিরে পাবে তার ভালোবাসাকে? জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে আবারও কালকে। আজকে আসছি, টাটা, বাই বাই।